হ্যালো এভরিওয়ান, হোপফুলি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি শ্রাবণ ও তৌহিদা চলে আসলাম আপনাদের মাঝে। ইয়েস, আমিও অনেক ভালো আছি এবং ভালো থাকবার চেষ্টায় আছি। আর অফকোর্স আজকে একটা বিশেষ দিন, কারণ তার 7th অ্যানিভার্সারি, এই যে মেগা ডিল সামনে আসছে, তা উপলক্ষে আমি শ্রাবণ ও তৌহিদা চলে আসলাম আপনাদের মাঝে। ইয়েস, আমার সাথে আরো একজন মানুষ থাকবেন যার নাম অলরেডি আপনারা জানেন। এমন একজন মানুষ যিনি সব জায়গায় সর্বত্র যার বিচারণ, এবং যিনি কোথাও গেলে আমার কাছে মনে হয় যে বাড়তি একটা মাত্রা যোগ হয়, বাড়তি একটা কালার অ্যাড হয় যে কোনো সিচুয়েশনে। আমাদের সবার প্রিয় সাকিব আল হাসান, তিনি কিছুক্ষণের মাঝে আমাদের এই লাইভে যুক্ত হবেন। বাট বিফোর দ্যাট দর্শক, আমি বলতে চাই দারাজ 7th অ্যানিভার্সারি যে মেগা ডিলস গুলো, সেগুলো নিয়ে আপনাদের অ্যাকচুয়ালি অনেক অনেক জিজ্ঞাসা, সেইখান থেকেই আমাদের আজকের লাইভে আসা। আপনাদের জন্য অনেক অনেক অফার তো রয়েছে। কিছু কিছু অফার আমি বলে দিতে চাই যেগুলো আসলে শুনে আমি খুব এক্সাইটেড ফিল করেছি। লাইক 7,000 পর্যন্ত যে মূল্য ছাড়, সেই যে ভাউচার গুলো কালেক্ট করা, বা দারাজের যে অ্যাপ, সেখানে আসলে ভিজিট করে দেখতে পারেন আপনারা। আপনাদের জন্য অনেক অনেক অফার রয়েছে, এবং এই মেগা সেলটি চলবে 2nd to 8 সেপ্টেম্বর পর্যন্ত। আর অফকোর্স আপনাদের জন্য আজকের এই লাইভে আমি শ্রাবণ্য এবং সাকিব আল হাসানের সাথে সাথে আপনাদের জন্য থাকছে মজার মজার কুইজ, এবং সেই সাথে মজার মজার অনেক অনেক পুরস্কার। ওয়েল, আমি যেমনটি বলছিলাম যে আমার সাথে যিনি থাকবেন তিনি অলরেডি চলে এসেছেন। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, নাম্বার ওয়ান অলরাউন্ডার, ওয়ান অ্যান্ড অনলি সাকিব আল হাসান। হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনি? ওভারঅল সবকিছু মিলে কেমন যাচ্ছে দিনকাল? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওকে, সো ব্যাক টু ব্যাক এতগুলো সিরিজ, এবং সামনে যেহেতু T20 ওয়ার্ল্ড কাপ, তাই ব্যস্ততা এবং সবকিছু মিলিয়ে আপনার রাইট নাও যে সিচুয়েশনটা, ফ্যামিলি থাকছে আমেরিকায়, আপনি এখানে, সবকিছু মিলে কতটুকু চ্যালেঞ্জিং মনে হচ্ছে এই সময়টাকে? অবশ্যই সময়টা চ্যালেঞ্জিং, বাট আসলে এটা তো বেশ অনেকদিনই হয়ে গেল এই চ্যালেঞ্জিং টাইমটা চলছে। সো এখন সবাই মানিয়ে নিতে শুরু করেছে, এবং মানিয়ে নেওয়ার চেষ্টাও করছে যাতে করে এই এই সময়টাতে হ্যাম্পার না হয়, স্পেশালি মেন্টাল সাইডটা বেশি হ্যাম্পার না হয়। ওয়েল, মানিয়ে নেওয়াটাই হচ্ছে আমাদের সকলেরই কাজ। আর আপনি যেহেতু, আপনি আই মিন দি সাকিব আল হাসান, তার কাছ থেকে এক্সপেকটেশনটা সবসময় অন্যরকম থাকে আমাদের। অফকোর্স সাকিব ভাই, আমি আপনার কাছে একটু সরি বলে নিচ্ছি, এবং সেই সাথে দর্শক যারা এতক্ষণ ধরে ওয়েট করছিলেন আজকের লাইভের জন্য। ইন্টারনেটের যে ছোট্ট একটু ত্রুটির কারণে আমাদের লাইভটা আবারও শুরু করতে হচ্ছে এবং হয়েছে। দ্যাটস ওয়াই আমি সরি বলে নিচ্ছি দারাজের পক্ষ থেকে। অফকোর্স সাকিব আল হাসান, আপনার প্রত্যেকটি সময়ের মূল্য অনেক বেশি আমরা জানি, তাই আরো একবার সরি আমি দারাজের পক্ষ থেকে। ওয়েল, দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের জন্য অনেক অনেক কুইজ এবং পুরস্কার থাকছে। সেই সাথে আমি আজকের এই লাইভের আগে আমি আমাদের পার্টনার্স এবং যারা স্পন্সর্স, তাদেরকে অনেকবার থ্যাঙ্কস দিতে চাই এবং নামগুলো একটু মেনশন করতে চাই। কো স্পন্সর হিসেবে আমাদের সাথে যারা আছেন তাদের নামগুলো আমি বলছি: এপেক্স, ডাবল, ডেটল, রিয়েলমি স্টুডিও এক্স এবং স্যাভলন। এছাড়াও ব্র্যান্ড পার্টনার্স হিসেবে যারা আছেন তারা হচ্ছেন ব্রুনো মরেচি, ডেকো, ফেব্রিলাইফ, ফোকালুর, লাভস, লজিটেক, নোয়া, পুমা, রিবানা, রঙ্গন হার্বাল, টিপিলিং, ট্রেন্ডস, ইমামি, প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু। এছাড়াও ইভেন্ট পার্টনার্স হিসেবে যারা আছেন বিঞ্জ, ঘুরি লার্নিং, হান্সা হোটেল, ক্রিম অ্যান্ড ফাজ, আমারি হোটেল, স্কাই সিটি হোটেল, বার্গার কিং, 138 ইস্ট এবং ঢাকা মেট্রো। এছাড়াও গ্লোবাল পার্টনার হিসেবে আমাদের সাথে সবসময় যারা থাকেন এবং এখনো রয়েছে, তারা হচ্ছেন সিকেইন, ইউগ্রিন, শাওমি গ্লোবাল স্টোর, এসকেএমআই স্টোর অ্যান্ড ওয়্যার স্টোর। এছাড়াও পেমেন্ট পার্টনার হিসেবে যারা সবসময় থাকছেন আমাদের সাথে এবারও রয়েছেন বিকাশ, পিবিএল, সিটি ব্যাংক, শাহজালাল ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইসলামিক ব্যাংক লিমিটেড। সো আমাদের সকল মিডিয়া পার্টনার এবং স্পন্সর, কো স্পন্সর সবার জন্য একটা ক্লাব হয়ে যায়। আর আমি বলেছি যে দর্শকদেরকে কুইজ আমি অবশ্যই রেখেছি আজকের এই আমাদের লাইভের এই আড্ডায়।
তারাও নিশ্চয়ই এক্সাইটেড যে সাকিব আল হাসানের সাথে কথা বলার জন্য, মানে তার কথাগুলো শোনার জন্য। বাট আমি খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি আপনাদেরকে আজকের যে প্রাইজ গুলো সেগুলো হ্যান্ড ওভার করার জন্য, কারণ আমার কাছে মনে হয় যে একটা মানুষের হাসি মুখটা দেখতে পারাটা একটা ব্লেসিং, এবং এই কাজটা করতে পারাটাও অনেক বড় একটা ব্লেসিং। তো আজকে আপনাদের জন্য অনেকগুলো মজার মজার কোয়েশ্চেন থাকছে। আমি প্রথম যে কোয়েশ্চেনটা আপনাদেরকে ছুড়ে দিতে চাই, সেটা ডেফিনেটলি আমি আজকে অনুষ্ঠানের শুরুতেই বলেছি। তাই আমার কাছে মনে হয় যারা আজকের এই লাইভটা শুরু থেকে দেখছেন তাদের জন্য খুবই সহজ একটি প্রশ্ন, একেবারে দুধ ভাত বলা যায়। সেটা হচ্ছে দারাজের সপ্তম অ্যানিভার্সারি ক্যাম্পেইন কত তারিখ থেকে শুরু হবে? যারা সঠিক অ্যান্সার দিতে পারবেন তাদের জন্য থাকছে টিপি লিংক রাউটার। তো ঝটপট আপনারা অ্যান্সার দিয়ে ফেলুন। আর ইন দ্য মিন টাইম আমি সাকিব আল হাসানের কাছে চলে যাচ্ছি। সাকিব ভাই, সেভেন্থ অ্যানিভার্সারি দারাজের সেভেন্থ, এই নাম্বারটা আমরা সবাই বলি যে লাকি সেভেন। আপনার লাইফে কোন নাম্বারটা সবচেয়ে বেশি লাকি? 75ই বলতে হবে। ক্যারিয়ারের শুরু থেকে ওই জার্সি নাম্বারটাই আছে, সো সেদিক থেকে বললে 75ই। বাট ওরকম কোনো লাকি জার্সি নাম্বার আমার আছে বলে মনে হয় না, কিংবা আমি চিন্তাও করিনি কখনো। ওকে, 75। সেখানেও কিন্তু সেভেন আমরা দেখতে পাচ্ছি। আর যদি বলি যে কখনো সুপারস্টিশন কাজ করে কিনা, যে এই নাম্বারটার ব্যাপারে, মানে আমার যেমন হয় অনেক সময় মানুষের ইনার ইনস্টিংক্ট থাকে যে এই নাম্বারটার ব্যাপারে আমার খুব একটা অ্যালার্জি না, থাকে, সেটা আমার ওয়ান হতে কখনো পারে, কাজ থ্রি হতে করেনি। পারে, বা এনি নাম্বার। আপনার কি এরকম কোনো নাম্বার আছে কিনা? না, এরকম কোনো নাম্বার আছে বলে আমার মনে হয় না। ওকে। তো আজকের এই যে মেগা সেল বা দারাজের সাথে আপনার যে রিলেশন, সেখান থেকে আসলে অনেক অনেক ভালোবাসার কথা আমরা বলতে পারি, অনেক কিছুই বলতে পারি। আজকের এই মূল্যবান সময়ের জন্য আপনাকে আসলে তখন থেকে এখন পর্যন্ত বা পরবর্তী সময়েও দারাজের পক্ষ থেকে সাকিব আল হাসানের জন্য অনেক অনেক প্রাণ ঢালা ভালোবাসা এবং শুভেচ্ছা। ওয়েল, আর বর্তমান সময়ের কথা একটু আসি যে সামনে যেহেতু নিউজিল্যান্ড সিরিজ একেবারে দরজায় করা নাড়ছে, এবং ব্যাক টু ব্যাক এতগুলো সিরিজের পরে নিউজিল্যান্ড সিরিজ নিয়ে অনেকে বলছে যে এটা বাংলাদেশ এই সিরিজটাও খুব সহজেই জিতে যাবে, যেমনটি হয়েছে অস্ট্রেলিয়ার সাথে। আপনার কাছে কি মনে হয় যে এটা আসলেই এরকম হবে, নাকি একটু চ্যালেঞ্জিংও থাকতে পারে? এখন আমি ভবিষ্যৎবাণী তো করতে পারবো না, তারপর আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে নিউজিল্যান্ডের সাথে জিততে হলে। নিউজিল্যান্ডের দলটা যদিও অত বেশি এক্সপিরিয়েন্স না, তারপরেও অনেক ভালো দল। ওদের যারা ডোমেস্টিকে কিংবা ওদের ফার্স্ট ক্লাসে অনেক ভালো পারফর্ম করেছে তারাই এই দলে আছে, সো ওদের সাথে আমাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে হবে জিততে হলে। বাট মানুষ ওকে। যেভাবে কিংবা অন্যরা যেভাবে প্রেডিক্ট করছে যে খুব সহজেই জিতে যাবো, আসলে খেলাটা এত ইজি না। অফকোর্স খেলা তো এতটা ইজি না, এবং দর্শক যারা, আমরা তো বাংলাদেশের মানুষের জন্য ক্রিকেটটা হচ্ছে অন্য রকমের একটা ভালোবাসা। আবেগের জায়গাটায় একেবারে বাঁধ ভাঙা একটা আবেগ থাকে। যখন বাংলাদেশ টিম অনেক ভালো করে তখন যেমন আবেগটা অনেক বেশি থাকে, আবার যখন খারাপ করে তখন মানে কষ্টটা এত বেশি থাকে যে অনেকে অনেক ধরনের মানে কমেন্ট করে বসে বা অনেক সিরিয়াস হয়ে যায়। সেই সময়গুলো যখন বাংলাদেশ একটু খারাপ করে, বা যদি আপনার কথা বলি যে আপনার পারফরমেন্স আমরা সবসময় হয় ব্যাটে পাই না হয় বলে পাই, মানে অলরাউন্ডিং পারফরমেন্স আপনি সবসময় দিয়ে থাকেন, তারপরেও ব্যাট পাচ তো সবারই যায়, ওই সময়টা আপনি কিভাবে নিজেকে ওভারকাম করেন? আহ, একজন প্লেয়ারের আসলে সবসময় তো একরকম পারফরমেন্স যায় না, কখনো ভালো হবে কখনো খারাপ হবে। ইম্পর্টেন্ট হচ্ছে যে টিমের বা অন্যান্য সদস্যরা কিংবা টিমের ম্যানেজমেন্টরা কি চিন্তা করছে সেটা অনেকটা ডিপেন্ড করে। বাইরের কথাতে আসলে বেশি কান না দেওয়াটাই ভালো। আহ আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে যখন ভালো টাইমটা আসে, ভালো টাইমটা অনেক ভালোভাবে কাজে লাগানো, যাতে করে খারাপ টাইমটা ওই ভালো টাইমটা মানে ওভারকাম করতে পারে। আর যখন খারাপ টাইমটা আসবে আসলে চেষ্টা করতে হবে নিজের কাজগুলো ঠিকভাবে করার, বেসিক কাজগুলো ঠিকভাবে করার, এবং নিজেকে একটু সময় দেওয়ার এবং নিজের প্রতি আসলে বিশ্বাসটা রাখার। একটা জিনিস হচ্ছে যদি কখনো বিশ্বাস নিজের প্রতি হারিয়ে যায়, আসলে তখনই প্রবলেম হয়ে যায় একটা প্লেয়ারের ক্ষেত্রে তার ভালো পারফরমেন্সটা করার। অফকোর্স আসলে নিজের প্রতি বিশ্বাসটা অনেক ইম্পর্ট্যান্ট, এবং সেক্ষেত্রে একটা মানুষের ফ্যামিলি সাপোর্টটা অনেক ইম্পর্ট্যান্ট হয়ে থাকে। আর আপনার ফ্যামিলি যেহেতু অনেক দূরে রয়েছে এই মুহূর্তে, সবকিছু মিলে ফ্যামিলি লাইফটাও মানে ঠিকঠাক মতো চালিয়ে নিয়ে যাওয়া, বিইং এ স্পোর্টসম্যান আপনার জন্য কতটুকু চ্যালেঞ্জিং? অবশ্যই এই 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 সময়টা ডিফিকাল্ট, বাট আমি যেটা বললাম যে আসলে এই টাইমটা মানিয়ে নিতেই হবে, এবং মানিয়ে নেওয়া ছাড়া আসলে আর কোনো ওয়ে নাই। ওয়ে থাকলে হয়তো সেটা নিয়ে চিন্তা করা যেত, যেহেতু আর কোনো ওয়ে নাই, এখন এটার সাথে কিভাবে এটাকে বেস্ট ইউটিলাইজ করা যায় কিংবা এটাকে সাথে মানিয়ে নেওয়া যায় সেটাই আসলে এখন করতে হবে, কিংবা সেই ওয়ে গুলা বের করতে হবে।
অফকোর্স। আর দারাজ 7th অ্যানিভার্সারি নিয়ে আমরা কথা বলছি, সেখানে তো আসলে শপিং এর জন্য অনেক অনেক ছাড় রয়েছে। তো মেয়েরা শপিং করতে আমরা খুব পছন্দ করি। আমি যদি একটু জিজ্ঞেস করি যে সেক্ষেত্রে সাকিব আল হাসান শিশির ভাবিকে শপিং এ নিয়ে যাওয়ার সময় পান কিনা, বা এরকম সেলের ক্ষেত্রে দেখা যায় মেয়েরা পাগলের মতো শপিং করতে থাকে, তখন ছেলেরা একটু হলেও এই ব্যাপারটায় অ্যানয়েড ফিল করে। তো আপনি কখনো এরকম করেন কিনা? এখন তো আসলে এরকম করার উপায় নেই, কারণ দারাজের এরকম অ্যাপের কারণে একটা সুবিধা যেটা যে ঘরে বসেই শপিং করা সম্ভব। তো স্বাভাবিকভাবেই বাইরে নিয়ে যে কোনো মলে বসে আসলে মলে গিয়ে সারাটা দিন ঘোরার কোনো দরকার নাই, ঘরে বসে ফোনে একটা অ্যাপের মাধ্যমেই সবকিছু শপিং করতে পারছে। তো এরকম ই কমার্সের কারণে দারাজের এই ফ্যাসিলিটিস গুলোর কারণে আসলে শপিং গুলো অনেক ইজি হয়ে গিয়েছে এবং এই ঝামেলা থেকে মুক্তই বলতে পারেন। অফকোর্স লাইফটাকে কিন্তু এখন অনেকটাই ইজি করে দিয়েছে সব ক্ষেত্রে এই অ্যাপ গুলো। দারাজের অ্যাপের কথা বলছিলাম, দর্শক আপনারা কিন্তু ঝটপট দারাজের অ্যাপটা ভিজিট করে আসুন, কারণ এখানে সকল অফার আপনারা দেখতে পারবেন। এবং আমি কিন্তু করছি, আমি শপিং করছি, আপনারাও শপিং করুন। আর আজকে আমাদের সাথে দেখতে পাচ্ছেন যে নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান রয়েছেন, তিনি কথা বলছেন আপনাদের জন্য। এবং কিছুক্ষণ আগে আপনাদের জন্য আমি একটা কুইজ দিয়েছিলাম যে দারাজের 7ম অ্যানিভার্সারি ক্যাম্পেইন কত তারিখ থেকে শুরু হবে। হোপফুলি আপনারা রাইট অ্যান্সার অনেকেই দিচ্ছেন, আরো যাতে অনেকেই দিতে পারেন সেটার জন্য আমি আবারও মনে করিয়ে দিলাম যে দারাজ 7th অ্যানিভার্সারি ক্যাম্পেইন কত তারিখ থেকে শুরু হচ্ছে। যারা রাইট অ্যান্সার দিবেন তারা পাচ্ছেন টিপি লিংক রাউটার। ওয়েল, আমি আবারও সাকিব আল হাসান আপনার কাছে চলে আসলাম। সেটা হচ্ছে যে বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ নিয়ে এত কথা হচ্ছে কারণ নিউজিল্যান্ড তাদের যে টিমটাকে পাঠিয়েছে সেই অনুযায়ী আসলে কথাগুলো হচ্ছে যে তারা বি টিমও না, একেবারে অন্য টিম একটা পাঠিয়েছে। যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ সামনে, এই টিমটা সম্পর্কে আপনি কিভাবে নিজেকে বা বাংলাদেশ দলকে প্রিপেয়ার হওয়ার জন্য বলছেন বা করছেন কাজ? আমার মনে হয় একমাত্র বাংলাদেশের মিডিয়া কিংবা বাংলাদেশের মানুষরা এই ধরনের চিন্তাগুলা করে থাকে, যে বি দল সি দল কিংবা অন্য দল আসছে আসলে নিউজিল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিম খেলতে আসছে, এবং আমাদের তাদেরকে ওইভাবে রেসপেক্ট করা উচিত এবং ওইভাবে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। এর বাইরে আসলে আমি আর কিছু চিন্তা করছি না, এবং যারা চিন্তা করছে তাদের চিন্তা ধারণাটা আসলে চেঞ্জ করাটা খুবই জরুরি। অফকোর্স, কারণ যারা মাঠে খেলে তারাই অ্যাকচুয়ালি বুঝতে পারে যে খেলাটা কতটা কঠিন। আর টি-20-র ক্ষেত্রে আমরা বলেই থাকি যে বাংলাদেশ এই ফরম্যাটটাতে একটু হলেও পিছিয়ে রয়েছে, যেটা আমরা রিসেন্টলি পারফরমেন্স আমরা দেখেছি যে অনেক ভালো। এবং অ্যাজ আ ফ্যান আমরা সেই সময়টা খুব এনজয় করেছি, স্পেশালি অস্ট্রেলিয়ার এগেইনস্ট যে খেলা সেই সময়টায়। আর সাকিব আল হাসান, আপনাকেও যদি বলি যে নাম্বার ওয়ান পজিশনটা আবার হচ্ছে এভেল করা, সেটা কিন্তু আমরা রিসেন্টলি আপনাকে দেখতে পেরেছি। মাঝের যে সময়টুকু, সেই সময়টুকুতে আসলে আপনি যে সময়ের মধ্য দিয়ে গিয়েছেন, নিজেকে তৈরি করেছেন। এবং একটু আগে আপনি বললেন যে নিজের প্রতি আসলে কনফিডেন্স থাকাটা খুবই ইম্পর্টেন্ট। রিসেন্ট সময়ের খেলা ধরে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে আমরা সবসময় বলে আসছি পঞ্চ পাণ্ডবের কথা, বাট রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে ইয়াং স্টাররা খুব ভালো করছেন এবং তারা কন্ট্রিবিউট করছেন বাংলাদেশের জয়ের পেছনে। ইয়াং স্টারদেরকে নিয়ে আপনার আসলে ভাবনা বা অনুভূতির জায়গাটা একটু যদি শেয়ার করতেন। দেখুন, একটা দলে যখন খেলবে, কেউ বেশি ম্যাচ খেলা প্লেয়ার থাকে, কেউ কম ম্যাচ খেলা প্লেয়ার থাকে। তো স্বাভাবিকভাবেই এক্সপিরিয়েন্স এন্ড ইউথের একটা কম্বিনেশন থাকে, এটা সব সময় থাকে, সব দলেই থাকে। আহ নতুন পুরানো আসলে তেমন কিছু না, সবাই আসলে ডিজার্ভ করে দেখি টিমে থাকে, এবং সবার কন্ট্রিবিউশনটা যদি দলের প্রতি ভালোভাবে থাকে তবেই কেবল ম্যাচ জেতা সম্ভব। তো সবাই এখন কন্ট্রিবিউট করছে দেখে আসলে আমরা ম্যাচগুলো জিততে পারছি, যেটা আমাদের জন্য ভালো একটা দিক। আশা করবো যেন এই পারফরমেন্সের ধারাটা আমাদের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত থাকে এবং আমরা ওয়ার্ল্ড কাপেও ভালো করতে পারি। অফকোর্স, এবং ওয়ার্ল্ড কাপের দিকে তো আমরা সবাই তাকিয়ে রয়েছি। ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ সামনে চলে আসছে। সেক্ষেত্রে আপনি বলছেন, আপনার ইন্টারভিউতে আমি দেখলাম যে বাংলাদেশ বেশ ভালো করবে এই আপকামিং ওয়ার্ল্ড কাপে। আমি একটু যদি জানতে চাই যে বাংলাদেশে মানে এই টি-20 ওয়ার্ল্ড কাপে আপনি কোন জায়গাটায় দেখতে চান বা দেখতে স্বপ্ন দেখেন যে এই জায়গাটায় বাংলাদেশ যাবে? টি-20 ফরম্যাটে না বাংলাদেশ ক্রিকেট? টি-20 ওয়ার্ল্ড কাপে। ও, ওয়ার্ল্ড কাপে এখন আমাদের ফার্স্টে তো কোয়ালিফায়ার্স খেলতে হবে, যেটা আমাদের ভালোভাবে উতরে যাওয়া উচিত। এরপরে যেহেতু টি-20-তে আসলে প্রেডিক্ট করা খুব মুশকিল, কিংবা বা সবগুলা দলেরই আসলে সমান চান্স থাকে, যেহেতু কোনো মিস্টেক করলে কামব্যাক করার সুযোগটা খুব কম। তো সেই জায়গা থেকে আসলে মিস্টেক গুলা করা যাবে না। আহ, আর টি-20-তে আসলে কোনো বড় দল ছোট দল নেই, ওই দিনটাতে আসলে যারা ভালো খেলবে তাদেরই জেতার সম্ভাবনাটা বেশি থাকে। তো চেষ্টা থাকবে যেন আমরা কনসিস্টেন্টলি ভালো ক্রিকেট খেলতে পারি, এবং আহ,
ভালো একটা টুর্নামেন্ট যেন আমরা শেষ করতে পারি। আমি আসলে কোনো এখনো টার্গেট সেট করিনি, কিংবা আমি করতেও চাই না। আমি চাই যে আমাদের পুরো দলই ফ্রি মাইন্ডে খেলুক, এবং তারা যার যার জায়গা থেকে বেস্ট পসিবল পারফরমেন্সটা করুক, তাহলেই হয়তো দলগতভাবে আমরা অনেক দূরে যেতে পারবো। অফকোর্স, এবং সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে T20 ওয়ার্ল্ড কাপ হোক বা গত ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে নিয়ে আমাদের এক্সপেকটেশনটা এমন পর্যায়ে ছিল, এবং সেই সাথে হচ্ছে আপনার পারফরমেন্স স্পেশালি সেটা আসলে সারা জীবন আমরা ফ্যান যারা তারা মনে রাখবো যে সাকিব আল হাসানের সেই এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্সের পরেও বাংলাদেশ হয়তো সুপার 8-এ যেতে পারেনি। সেটা একটা কষ্ট, একটা হতাশার জায়গা আমাদের। হোপফুলি নিয়ার ফিউচারে আমরা সেই জায়গাটা তো বাংলাদেশকে দেখবো যে ওভারকাম করে গিয়েছে, অ্যাজ লং অ্যাজ ইউ আর দেয়ার অ্যান্ড বাকিদের কথাও বলেন যে সবাই কন্ট্রিবিউট করছে। ওয়েল, আপনার সাথে আরো আড্ডা দিব আমি, কিন্তু যেহেতু শুরুতেই বলেছি যে একটি প্রশ্ন করেছিলাম দর্শকদের উদ্দেশ্যে, যে উইনার হবে সে কিন্তু অলরেডি উইনার হয়ে গিয়েছে, এবং তার জন্য যে গিফটটি রয়েছে সেটা হচ্ছে টিপি লিংক রাউটার। এবং আমার সাথে এই মুহূর্তে লাইভের ব্যাকে যারা কাজ করছে আমার পুরো টিম, তারা কিন্তু আমাকে উইনার কে হয়েছে এখনই জানিয়ে দিচ্ছে। এবং অফকোর্স আমি জানি সবাই খুব এক্সাইটেড, যারা রাইট অ্যান্সার দিয়েছে তারা তো ডেফিনেটলি জানতে চাইবে যে কে পাচ্ছে এই পুরস্কারটি, এবং আমিও খুব এক্সাইটেড যে কে পাচ্ছে। আমরা আমাদের ফার্স্ট উইনার পেয়ে গিয়েছি, উনি হচ্ছেন এমডি সোহানুর। ওনাকে একটু কনগ্রাচুলেট করে দিন, উনি পাচ্ছে টিপি লিংকের রাউটার। ওয়াও, এমডি সোহানুর, ইয়াস, কংগ্রেচুলেশনস সোহানুর, আপনি পাচ্ছেন টিপি লিংক রাউটার। এন্ড থ্যাংক ইউ সো মাচ। অফকোর্স রাইট আনসার দেওয়ার সাথে সাথে আমি বলতে চাই যে আপনার হাসি মুখটা এই মুহূর্তে আমি দেখতে পেলে খুব ভালো লাগতো, বাট আমি শিওর যে আপনি যেখানে বসেই এই লাইভটা দেখছেন ডেফিনেটলি এই মুহূর্তে আপনার মুখে খুব সুন্দর একটা সুইট একটা স্মাইল রয়েছে, যে স্মাইলটা আমাকে টাচ করেছে, এবং সেই সাথে আমার সাথে সাকিব আল হাসান রয়েছেন। তিনি তো সবসময় আমাদের স্মাইলের একটা বিশাল একটা কারণ আমি মনে করি। তিনি অফকোর্স আপনারা দেখতেই পাচ্ছেন যে তার মুখেও কিন্তু হাসি চলে এসেছে। ওয়েল, এবার আমি আসলে সেকেন্ড কোয়েশ্চেনটাও ছুড়ে দিতে চাই দর্শক আপনাদেরকে, বিকজ এই যে এতগুলো প্রশ্ন, সবগুলো প্রশ্ন কিন্তু খুব সহজ সহজ প্রশ্ন, কারণ আমি চাই যে খুব দ্রুত অনেক মানুষ এঙ্গেজ হোক এবং অনেক অনেক পুরস্কার আপনারা ছিনিয়ে নিন এই মুহূর্তে। সেকেন্ড যে কোয়েশ্চেন সেটা হচ্ছে, দারাজের এই মুহূর্তে কতগুলো পণ্য রয়েছে? কতগুলো পণ্য রয়েছে এটা এক্সাক্ট যে অ্যামাউন্ট সেটা না বললেও হবে, বাট নিয়ার অ্যাবাউট অ্যামাউন্ট যে বলতে পারবে অফকোর্স তার জন্য যে পুরস্কারটি রয়েছে সেটি হচ্ছে মোটরোলা ভার্ব লুপ। সো মোটরোলা ভার্ব লুপ যারা পেতে চান তারা ঝটপট এই প্রশ্নটির অ্যান্সার করতে থাকুন, কমেন্ট করতে থাকুন। আমরা অফকোর্স রাইট অ্যান্সার যিনি দিয়েছেন তাকে কিছুক্ষণ পরেই আমরা এখানে এভেল করতে পারবো এবং নামটা আমি ঘোষণা করব। আর আমার সাথে সাকিব আল হাসান রয়েছেন, আবারও তার কাছে চলে যাই। সাকিব আল হাসান, আপনার প্রতি মানুষের ভালোবাসা, বাংলাদেশের মানুষের ভালোবাসা একটু বেশি, আমি বলবো যে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে খুব বেশি যদি ভালোবাসা হয় সেই ভালোবাসা আসলে অতি ভালোবাসা শুধু কাছেই টানে না, দূরেও নিয়ে যায়। তো আপনার প্রতি ভালোবাসাটা হুমায়ুন আহমেদের কথাও বলতে পারি যে ভালোবাসার আসলে অত্যাচার হয়ে যায় মাঝে মাঝে। আপনি সেটা কতটুকু এনজয় করেন? আমি পুরোটাই এনজয় করি, এবং কখনো আমার কাছে এটা অত্যাচার মনে হয়নি, এবং আমার মনে হয় না যে সেটা হওয়ারও কোনো চান্স আছে। এবং আমি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তই এনজয় করি এটা। ওকে, এবং এই ভালোবাসাগুলোই তো আসলে ইন্সপিরেশন এবং আপনার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে মনে হয় বিগ ফ্যাক্টর। এবং বাংলাদেশের এত এত কোটি মানুষ, তারা আসলে অনেক মানুষকে আমি দেখেছি, আমি বিং এ স্পোর্টস হোস্ট আমাকে বলতে শুনেছি, মানে আমাকে অনেকে ফোন করে বলছে যে ক্রিকেট খেলাটা তাদের লাইফে কতটুকু ম্যাটার করে। এটা এটা আসলে আসলে অন্যরকম একটা ভালোবাসা এবং ভালো লাগার জায়গা। যাই হোক, T20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা কথা বলছিলাম, যেখানে বাংলাদেশের পারফরমেন্স এন্ড এভরিথিং নিয়ে আপনি বলছিলেন। আরেকটা জিনিস জানতে চাই, যে আমি বলেছি পঞ্চ পাণ্ডবের কথা, এখনো বলা হয় ক্রিকেটে যে আপনাদের কথা, আপনারা পঞ্চ পাণ্ডব যেভাবে বাংলাদেশ দলটাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন। আফটার দ্যাট মানে আপনাদের তো ডেফিনেটলি একটা সময় দল থেকে সরে যেতে হবে বা অবসরে চলে যেতে হবে। এরপরে এরকম কন্ট্রিবিউটরি কারা কারা হতে পারে বলে আপনার কাছে মনে হয়? দেখুন, আসলে কোনো কিছুই কোনো কিছুর জন্য ওয়েট করে না। আহ, একজন যাবে, এরপর আরেকজন আসবে, সে আরো ভালো করবে। এটাই নিয়ম ক্রিকেটে, কিংবা অন্যান্য যে কোনো খেলাতে আসলে এরকমই হয়ে আসছে। দু একজন এক্সেপশন থাকে, বাট তাছাড়া আসলে সবসময় এরকম হতেই থাকে। তো আমার মনে হয় না যে এটা কখনোই কোনো প্রবলেম হবে, অ্যাটলিস্ট বাংলাদেশ ক্রিকেটে, এবং ভবিষ্যতে যারা আসবে তারা বাংলাদেশ ক্রিকেটকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি।
নতুনদের মাঝে আমি শুরুতে ওই প্রশ্নটা করেছিলাম, আপনি একটু মানে অন্যভাবে অ্যান্সার দিয়েছেন, বাট আমি স্পেসিফিক ভাবে কয়েকজনের নাম শুনতে চাই। তারা হয়তো আপনার মুখে এই কথাগুলো শুনে তারাও অনুপ্রাণিত ফিল করবেন, যারা নতুন আসছেন কিন্তু অনেক বেশি নতুন সম্ভাবনা। যারাই আসছেন সবাই অনেক প্রতিভাবান এবং সবার ভেতরে অনেক পোটেনশিয়াল আছে অনেক ভালো কিছু করার। আমি কোনো দুই একজনের নাম নিতে চাই না, কারণ যারাই আসছে ন্যাশনাল টিমে তারা সবাই ডিজার্ভিং, এই কারণেই দলে আসছে এবং তারা সবাই ট্যালেন্টেড, এই কারণে আসলে তারা দলে আসছে, তা না হলে তো আসলে তারা দলে আসতো না। তো সবারই সম্ভাবনা আছে আসলে অনেক ভালো কিছু করার। ওকে, বাট আরেকটা বাংলাদেশের রাইট নাও একটা মধুর সংকট বলা যায়, সেটা নিয়েও একটু শুনতে চাই যে কেউ বলছেন যে সোহান হচ্ছে বেস্ট উইকেট কিপার। আবার আমরা যদি দেখি যে বাংলাদেশকে এতদিন ধরে সার্ভ করলেন যিনি মুশফিকুর রহিম, তিনি তো আছেনই ওয়ান অফ বেস্ট। এবং সেই সাথে লিটনের কথাও বলা যায়, মানে উইকেট কিপিং এ বাংলাদেশের রাইট নাও একটা মধুর সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। তো সেই জায়গায় যদি আপনাকে বলি যে নেক্সট ওয়ার্ল্ড কাপ হোক বা যে কোনো সামনের যে কোনো সিরিজে হোক, আপনি কাকে উইকেট কিপিং এ দেখতে চান? এটা আসলে ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন, কোচরাই ভালো বলতে পারবে। বাট যেই করবে দলের জন্য ভালো করার চেষ্টা করবে, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। কম্পিটিশন থাকা সব জায়গাতেই খুবই গুরুত্বপূর্ণ। সো যখনই যেখানে কম্পিটিশন থাকে, চ্যালেঞ্জটা বেশি থাকে প্লেয়ারদের, এবং সাথে সাথে প্লেয়ারদের জন্য যেটা হয় যে প্লেয়ারদের বেস্টটা বের হয়ে আসে এখান থেকে। তো আমি আশা করবো যেই সুযোগ পাবে কিংবা যারাই খেলবে যেন তাদের বেস্টটা দিতে পারে। ওকে, যারা সুযোগ পাচ্ছেন সেই সুযোগটাকে কাজে লাগবেন ডেফিনেটলি, এবং রাইট টাইমে রাইট কাজটি করতে হয় আমাদেরকে। যেমন এই মুহূর্তে আমাকে আসলে উইনার অ্যানাউন্স করতে হবে। যে একটু আগে যে প্রশ্নটি করেছি, সেকেন্ড কোয়েশ্চেন ছিল আমার, দারাজে এই মুহূর্তে কতটি পণ্য আছে, সেই কোয়েশ্চেনের কিন্তু রাইট অ্যান্সারের সাথে সাথে উইনারও পেয়ে গিয়েছে। উইনার হচ্ছেন রেহমান আয়েশা জান্নাত, উনি পেয়ে যাচ্ছেন মটোরোলা ভার্ব। ওকে, রেহমান আয়শা জান্নাত, কংগ্রেচুলেশনস আপনাকে। এবং আপনি যে পুরস্কারটি জিতেছেন সেটা হচ্ছে মোটরোলা ভার্ব লুপ, এবং সেটা আপনার কাছে চলে যাবে। হোপফুলি আপনি এনজয় করছেন আমাদের আজকের এই ফেসবুক লাইভ, এবং আমার সাথে যিনি আছেন সাকিব আল হাসান, ডেফিনেটলি তার সাথে এই আড্ডা আপনাদের জন্য একটা স্মরণীয় আড্ডা হয়ে থাকবে। এবার আমি চলে যাব, তার আড্ডাতে যাওয়ার আগে আমি আসলে আপনাদের জন্য থার্ড কোয়েশ্চেন ছুড়ে দিতে চাই, এবং সেই থার্ড কোয়েশ্চেনটি হচ্ছে, দারাজের ডেলিভারি পয়েন্ট কতটি জেলায় রয়েছে পুরো বাংলাদেশে? দারাজের ডেলিভারি পয়েন্ট কতটি জেলায় রয়েছে? যারা রাইট অ্যান্সার দিতে পারবেন তারা পাচ্ছেন নোয়া ডাবল বার্নার গ্লাস গ্যাস স্টোভ। সো দ্রুত আপনারা অ্যান্সার করতে থাকুন, কারণ আমরা কিন্তু আমাদের লাইভের শেষের দিকে অলরেডি চলে আসছি প্রায়। আবারও আমি সাকিব ভাই আপনার কাছে চলে আসি। আহ যদি বলি যে আপনাদের আসলে হয়তোবা আমরা যদি নেক্সট ওয়ার্ল্ড কাপের কথা বলি, আমি ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা বলছি, সেই সময় সাকিব আল হাসানের এজ হয়ে যাবে 36। সো জীবনের নিয়মে হয়তোবা হয়তোবা এই ওয়ার্ল্ড কাপই আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে। এম আই রাইট? যায় না, এটা বলা মুশকিল। ওকে, না জানাটা খুবই বেটার। তাহলে আমরা আশায় থাকবো যে সাকিব আল হাসানকে আমরা আরো অনেকটা সময় জুড়ে বাংলাদেশের দলের হয়ে বা বাংলাদেশের জার্সি যেন আরো করে তুলে ধরতে পারেন, সেই প্রত্যাশা আমাদের থাকবে। বাট আমি যেটি বললাম যে জীবনের একটা তো নিয়ম থাকেই। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়ি, স্কুল থেকে যখন আবার কলেজে যাই, স্কুলের প্রতি আমাদের একটা ভালোবাসা কাজ করে, একটা আবেগ কাজ করে, একটা মন খারাপ, অন্যরকম একটা মানে ইমোশনের মধ্য দিয়ে আমরা যাই। ইমোশনাল এই যে জার্নিটুকু, এতগুলো বছর বাংলাদেশের ক্রিকেটের সাথে থাকা, বা রাইট নাও আমি বলবো যে এখনো আপনি ক্যারিয়ারের একেবারে তুঙ্গেই রয়েছেন, বাংলাদেশকে সার্ভ করছেন, বাংলাদেশের মানুষকে ভালোবেসে যাচ্ছেন। তো নেক্সট ওয়ার্ল্ড কাপ মেবি, আমি বলছি আবারও মেবি, যে মাইট বি আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপ হলেও হতে পারে। সেক্ষেত্রে এই যে ইমোশনাল জার্নিটা, এটা সম্পর্কে আমি একটু জানতে চাই। যদি শেষ হয়ে যায় তখন, তখনকার সাকিব আল হাসানের ইমোশনাল এখনো আসলে মুহূর্তটা এসব নিয়ে কেমন কোনো হবে? চিন্তা করিনি, তো এখন কোনো ইমোশন নাই এটা নিয়ে। আমি দেখেছি যে কোনো ধরনের এরকম ইমোশনাল কোয়েশ্চেন হোক বা ইমোশনাল যে কোনো মোমেন্টে সাকিব আল হাসান অলওয়েজ খুবই খুবই ম্যাচিউর থাকেন এবং খুব স্ট্রেইট একটা অ্যান্সার দিয়ে থাকেন। আমার কাছে মনে হয় এটা প্রফেশনাল অ্যাটিটিউড, এবং এটাই হয়তো বা হওয়া উচিত। ইমোশনটাকে কন্ট্রোল করে সামনের দিকে এগিয়ে যাওয়াটা প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি মনে করি প্রত্যেকটা মানুষের জন্য ইম্পর্টেন্ট। যাই হোক, আরো একটা ইম্পর্টেন্ট কাজ আমাকে করতে হচ্ছে, যে আমাকে উইনার অ্যানাউন্সমেন্ট রাইট নাও করতে হবে। যে আমি প্রশ্নটি করেছিলাম, দ্য ডেলিভারি পয়েন্ট কতটি জেলায় রয়েছে, এবং আমার কাছে রাইট অ্যান্সার যারা দিয়েছেন সেখান থেকে আমরা অ্যানাউন্স করছি হু ইজ দ্য উইনার। সানজিদা জামিল, উনি পাচ্ছেন নোয়ার ডাবল বার্নার গ্লাস স্টোভ।
ওকে, সঞ্জিদা জামিল, যে right? একটু আবার অ্যানাউন্স করে দিন। সঞ্জিদা জামিল, কংগ্রেচুলেশনস, আপনি পাচ্ছেন নোয়া ডাবল বার্নার গ্যাস স্টোভ। সো আপনার কাছে চলে যাবে এই প্রাইজটি। এবং সেই সাথে আমি লাস্ট কোয়েশ্চেন ছুড়ে দিতে চাই সবার উদ্দেশ্যে। সপ্তম বর্ষপূর্তি সেল ক্যাম্পেইনে কোন তিনটি অফার আপনার পছন্দের এবং কেন? তো তিনটি অফার আপনাকে চুজ করতে হবে এবং কেন সেটাও বলতে হবে। আর যদি কেউ ভুলেও যান, দ্রুত দারাজের অ্যাপটা ভিজিট করে ফেলুন, তাহলে কিন্তু আবারও রিকল করতে সুবিধা হবে। এবং যারা রাইট অ্যান্সার দিবেন এবং যে অ্যান্সার গুলো আমাদের খুব পছন্দ হবে, তারা পাবেন একটা অফকোর্স মোবাইল সেট, এবং সেটা হচ্ছে রিয়েলমি নার্জো 30। সো রিয়েলমি নার্জো 30 জন্য আপনারা দ্রুত অ্যান্সার করুন, কমেন্ট করুন। আমি আবারও চলে যাই আমাদের আজকের গেস্টের কাছে, সাকিব আল হাসান। ওয়েল, এই ইমোশনাল জার্নিটাতে আপনি যতটুকু ম্যাচিউর হন, আপনার কাছে কি মনে হয় যারা ইয়াং স্টার বা যারা বাংলাদেশ দলে এখন খেলছে, তারা ইমোশনালি কতটুকু ম্যাচিউর বা কতটুকু তারা হ্যান্ডেল করতে পারে ইমোশনাল জার্নিটা? কারণ অনেক সময় দেখা যায় খেলার মাঝখানে জার্নালিস্টদের কোয়েশ্চেন বা অনেক ধরনের দেখা যায় যে সমালোচনার ভেতর দিয়ে যেতে হয়, যেটা অনেকেই হয়তো হ্যান্ডেল করতে পারে না, বা আদৌ পারে কি? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে ওদের বয়স কম হলেও ওরা এখন অনেক বেশি ম্যাচিউরড, অনেক বেশি জানে আমাদের থেকে অ্যাটলিস্ট। কারণ বিপিএল একটা টুর্নামেন্ট যেটা খেলার কারণে অনেক প্রেশার ওরা নিয়ে অভ্যস্ত অলরেডি। সো এই কারণে ওদের প্রেশারটা অনেক কম বলে আমি মনে করি যখন ওরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসে। ওরা যখন আসছে ওরা জানে যে ওরা কি কি চ্যালেঞ্জ ফেস করতে পারে। সো ওই জায়গা থেকে আমি বললাম যে ওরা বেশ ম্যাচিউরড সবাই, যারা অনেক ভালো এই সব সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে। ওকে, এক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে বিসিবি হোক বা বাংলাদেশের এরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকা উচিত, যে একটা প্লেয়ারের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে ইমোশনাল জার্নিটাও তারা কিভাবে হ্যান্ডেল করবে, প্রেস কিভাবে হ্যান্ডেল করবে, সেই বিষয়ে অবশ্যই এটা থাকলে তো ইনস্ট্রাকশন? অবশ্যই, সিস্টেম থাকলে তো অবশ্যই ভালো। আরো প্রফেশনাল ওয়েতে সবাই হ্যান্ডেল করতে পারবে জিনিসগুলা। বাট এখনই আমি যেটা বললাম যে ইয়াং যারা আছে, নতুন যারা আসছে দলে, তারা সবাই এই সম্পর্কে অবগত এবং জানে যে কিভাবে জিনিসটা আসলে হ্যান্ডেল করতে হয়। বাট আপনি যেটা বললেন যে হ্যাঁ, ওটা যদি ওরকম যদি কোনো সিস্টেম থাকে তাহলে সেটা অবশ্যই আরো ভালো হবে প্লেয়ারদের জন্য। ওকে, এবার একটু ক্রিকেট নিয়ে অনেক কথা বললাম। এবার যদি আমি একটু জিজ্ঞেস করি যে আপনার সর্বকালের প্রিয় মানে সবচেয়ে ফেভারিট প্লেয়ার কে? আমি ক্রিকেটের কথা বলছি না, কারণ অলরেডি আমরা সেটা জেনে ফেলেছি, কারণ আপনার ইন্টারভিউতে আপনি বলেছেন। বাট আমি জেনেছি এর আগেও আপনার সাথে যখন ইন্টারভিউ নিচ্ছিলাম, আপনি বলেছেন আমাকে মেসির কথা। তো লিওনেল মেসি কিন্তু রাইট নাও আমরা দেখেছি বার্সেলোনা ছেড়ে তিনি পিএসজি তে জয়েন করেছেন। এটা আপনার কাছে কেমন লেগেছে? অনেকে যেমন হার্ট ব্রেকিং ছিল, আমি জানি আপনি ইমোশনের ক্ষেত্রে খুব 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 বেশি আমার সচেতন কাছে থাকেন, এখানেও হয়তো খুব কাঠখোট্টা এখন একটা জবাব দিয়ে দিবেন। ওর মতো প্লেয়ারকে নিয়ে আসলে আমার তো কমেন্টস করার কোনো মানে হয় বলে মনে হয় না। তারপর আমার না, কাছে আপনি মনে কি হয় একটু হলেও কষ্ট লেগেছে মেসি ভার্সেস না, ছেড়ে আমার আমার যাওয়ায়? কাছে মনে হয়েছে যে পারফেক্ট ডিসিশন ছিল ওর জন্য। ওর কেরিয়ারের জন্য, কেরিয়ারের যে অবস্থাতে আছে সেই জায়গা থেকে হয়তো ডেসপারেটলি একটা চ্যাম্পিয়ন্স ট্রফি, চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই, যেটা হয়তো বার্সেলোনা টিমেও মনে করছে না যে ও জিততে পারবে, যেটা হয়তো পিএসজিতে জেতা সম্ভব বলেও মনে করে। সে কারণেই হয়তো এই দলটাকে চুজ করছে। ওকে, সো আমরা আসলে আমাদের আজকের এই লাইভের শেষের দিকে চলে এসেছি, এবং আরেকটা কমপ্লিমেন্ট আপনাকে দিতে চাই। আপনি যেমন আপনার বিশ্ব সেরা একাদশে আপনাকে নিজেকে রেখেছেন, ডেফিনেটলি এটা খুবই বিগ মুভ, এবং আমরা অবশ্যই বলতে চাই যে সাকিব আল হাসান সেটা ডিজার্ভ করে। সেই জায়গায় আমরা সবসময় শতাব্দীর সেরা ক্রিকেটার হিসেবে আপনাকে আমরা দেখতে চাই। সো সেখান থেকে আমরা আবারও আজকের এই লাইভে লাস্ট আসলে উইনার কে হচ্ছেন সেটাতে যাওয়ার আগে আমি আজকের যারা স্পন্সর, যারা পার্টনার্স আমাদের সাথে সবসময় থেকে থাকেন এবং আজকেও রয়েছেন, তাদেরকে আরো একবার থ্যাঙ্কস দিতে চাই এবং নামগুলো আমি আরেকবার করতে চাই। কো স্পন্সর হিসেবে আমাদের সাথে আছেন এপেক্স, ডাবর, ডেটল, রিয়েলমি স্টুডিও এক্স এবং স্যাভলন। ব্র্যান্ড পার্টনার্স হিসেবে ব্রুনো মরেচি, টেকো, ফেব্রি লাইভ, ফোকালুর, লাভস, লজিটেক, নোয়া, পুমা, রিবানা, রঙ্গন হার্বাল, টিপি লিঙ্ক, ট্রেন্ডস, ইমামি, প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু। এছাড়াও ইভেন্ট পার্টনার্স হিসেবে যারা আমাদের সাথে আছেন তারা হচ্ছে বিঞ্জ, ঘুরি লার্নিং, হান্সা হোটেল, ক্রিম অ্যান্ড ফাজ, আমারি হোটেল, স্কাই সিটি হোটেল, বার্গার কিং, 138 ইস্ট এবং ঢাকা মেট্রো। গ্লোবাল পার্টনার্স হিসেবে যারা ছিলেন এবং এখনো আছেন তারা হচ্ছে সিকেইন, ইউগ্রিন, শাওমি গ্লোবাল স্টোর, এসকেএমআই স্টোর এবং উইয়ার স্টোর।
এবং পেমেন্ট পার্টনার হিসেবে যারা আছেন তারা হচ্ছেন বিকাশ, পিবিএল, সিটি ব্যাংক, শাহজালাল ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামিক ব্যাংক লিমিটেড। সো ক্লাব ফর দেম ওয়ান্স এগেইন, এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আর একেবারে অনুষ্ঠানের শেষের দিকে যেহেতু চলে এসেছি, সাকিব ভাই আপনার সাথে একটু ছোট্ট একটা মজা করতে চাই। সেটা হচ্ছে র্যাপিড ফায়ার কিছু প্রশ্ন আমি আপনাকে করব, এবং খুব র্যাপিডলি অ্যান্সার করবেন আই নো। এবং সেক্ষেত্রেও আপনি খুব অলরাউন্ডারের মতো পারফরমেন্স করেন, এর আগে আমরা দেখেছি। হোপফুলি সেটা এনজয় করবে আমাদের দর্শক এবং আমি অবশ্যই। তো শুরু করছি সেই র্যাপিড ফায়ার রাউন্ড। সাকিব ভাই আপনি রেডি? জি। এক বসায় কয়টি ফুচকা আপনি খেতে পারেন? 20 থেকে 50। 20 থেকে 50? ও মাই গড, আমি জানতাম ফুচকা হচ্ছে মেয়েদের খুব পছন্দের খাবার। যাই হোক, এটা শুনে আপনার ফ্যানরা ফুচকা নিয়ে আপনার বাসার সামনে চলে আসবে, সবাই বসে থাকবে। এবার হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, আপনার সবচেয়ে পছন্দের প্লেয়ার কে সবচেয়ে বেশি? একটি নাও। ফুটবল না ক্রিকেট? প্লেয়ার, সেটা ফুটবলও হতে পারে, ক্রিকেট হতে পারে, বাট একটি নাও। মেসি। ওকে। সবচেয়ে বেশি কোন অ্যাপটি আপনি ব্যবহার করেন আপনার ফোনে যখন আপনি ফোন ইউজ করেন? ইউটিউব। ওকে। বাংলাদেশ টিমের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবচেয়ে বেশি নক কে দিয়ে থাকে? খুব বেশি একটা ওরকম কেউ না, ম্যানেজারই সবসময় বেশি মেসেজ করে, সব ইনফরমেশন। ওকে, যদি বলি যে সবচেয়ে বেশি লেগ পুল আপনি কার করেন বাংলাদেশ টিমে? রুবেল। রুবেল। ওকে। আর আপনাকে কে করে? সবাই করে আমাকে। ও, আপনাকে সবাই করে। ওকে। আপনার সবচেয়ে পছন্দের ইমোজি কোনটি? হাহা রিয়াক্ট। হ্যাঁ হ্যাঁ। রিয়াক্ট যেটা আছে। ওকে। 100 মিটার স্প্রিন্টে কাকে বিট করতে পারবেন বলে আপনি মনে করেন? মাহমুদুল্লাহ রিয়াদ নাকি মুশফিকুর রহিম? মুশফিকুর রহিম। ওয়েল, তারপরে লাস্ট কোয়েশ্চেন আমার পক্ষ থেকে, টি-20 ফরম্যাটে আপনি আর কতদিন খেলা চালিয়ে যেতে চান? যতদিন আমার মন চাইবে, এখনো ডিসাইড করিনি। এখনো ডিসাইড করেননি? ও গড, যেন আপনি ডিসাইড এখনো না করেন, আরো আরো অনেক দিন যেন খেলতে পারেন, এই ডিসিশনটা পেন্ডিং থাক সেই প্রত্যাশায়। থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ যে এত সুন্দর একটা সময় আপনি আমাদেরকে উপহার দিলেন। থ্যাংক এবং ইউ। ডেফিনেটলি দারাজের 7th অ্যানিভার্সারি ক্যাম্পেইনের এই সময়টা অনেক বেশি কালারফুল হয়ে থাকলো আপনার জন্য। এবং লাস্ট একেবারে আমি বলেছি যে একটি মোবাইল সেট অ্যাকচুয়ালি আমরা রেখেছি, সেটা হচ্ছে নার্জো 30। লাস্ট যে কোয়েশ্চেনটা আমি করেছি, সো যিনি হচ্ছে রাইট আনসার দিয়েছেন, উইনার পাচ্ছেন এই ফোনটি। এবং উইনার কে হচ্ছে? মিফতাহুল জান্নাত মাইশা। মিফতাহুল জান্নাত মাইশা। কংগ্রাচুলেশনস মাইশা, আপনি পাচ্ছেন এই রিয়েলমি সেটটি নার্জো 30। ডেফিনেটলি আপনি খুবই আনন্দিত এই মুহূর্তে, আমিও খুবই আনন্দিত। আমি তো বলেছি যে মানুষকে গিফট দিতে পারলে আমার খুব ভালো লাগে। গিফট যেমন আসলে আমরা দিলাম এতক্ষণ ধরে অনেক কিছু বস্তুগত গিফট, সেই সাথে 7th অ্যানিভার্সারি উপলক্ষে দারাজের যে মেগা ডিলস গুলো রয়েছে সেগুলো তো অবশ্যই আপনারা স্টক করছেন আমি জানি। অ্যাপটা কিন্তু আপনারা এক্ষুনি ভিজিট করতে পারেন, এবং আমাদের এই যে দারাজ অ্যাপ, সেখানে যে অফার গুলো আছে, আমাদের যে মেগা ডিলস গুলো, সেটা কিন্তু 2nd to 8th সেপ্টেম্বর পর্যন্ত অ্যাভেলেবল থাকবে, এবং আপনারা এটা অ্যাভেল করবেন সেই প্রত্যাশা আমি শ্রাবণ ও তৌহিদা আরো একবার আপনাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। এবং সেই সাথে সাকিব ভাই, ওয়ান অ্যান্ড অনলি সাকিব ভাই, আপনাকে অনেক অনেক ভালোবাসা। এবং আসলে অ্যাজ এ পার্সন আমি শ্রাবণ ক্রিকেটের সাথে আছে বলেই বলছি না, একজন বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে আমি বলতে চাই যে খেলাটা আপনারা খেলে থাকেন, আমরা জানি যে সেটা হয়তো দেখতে আমাদের খালি চোখে মনে হয় খুব সহজ একটা ব্যাপার, কিন্তু সেটা আসলে অনেক 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 কিছু, অনেক কঠিন একটা ব্যাপার। তো আমাদের জন্য আপনারা খেলে যাচ্ছেন, এবং যেভাবে আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসায় ভাসিয়ে দেন আপনারা, এই জন্য অনেক অনেক থ্যাঙ্কস, হ্যাটস অফ, ভালোবাসা আপনাদের। সব সময় এই ভালোবাসা আমরা দিয়ে যাব, এবং আপনারাও সামনের দিকে এগিয়ে যাবেন, আরো বেশি বাংলাদেশের জার্সিকে বিশ্বের মুখে আমি বলবো যে তুলে ধরবেন, সেই প্রত্যাশা ডেফিনেটলি থাকবে। আর আপনি যদি ধন্যবাদ। দারাজের উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে কিছু বলতে চান। দারাজকে অনেক অনেক শুভকামনা তাদের 7th ইয়ার অ্যানিভার্সারিতে। আশা করি তারা তাদের প্রতিশ্রুতি রেখে
সকল মানুষকে তাদের জায়গা থেকে বেস্ট সার্ভিসটা দিতে পারবেন এবং সবাই তাদের সার্ভিস পেয়ে খুশি থাকবেন। ওকে, থ্যাংক থ্যাংক ইউ ইউ। সো মাচ। এরই সাথে আমি দর্শক শ্রাবণ ও তৌহিতা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবারও অবশ্যই দেখা হবে দারাজের এরকমই কোনো না কোনো ক্যাম্পেইনে। আর সবসময় দারাজের সাথে থাকবেন, কারণ দারাজ আমাদের কিন্তু লাইফটাকে অনেকটা সহজ করে দিয়েছে। তাদের এই ক্যাম্পেইন গুলো অবশ্যই আমরা ভিজিট করব দারাজ অ্যাপের মাধ্যমে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, যেহেতু আমরা এমন একটা সময়ের মাঝ দিয়ে যাচ্ছি যে সময়টা আসলে আমাদের সচেতন থাকা ছাড়া কোনো উপায় নেই। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, অফকোর্স নিজেকে ভালোবাসুন এবং চারপাশের মানুষগুলোকে অটোমেটিক্যালি আপনি ভালোবাসতে পারবেন, দেশকেও খুব সুন্দর কিছু দিতে পারবেন। আল্লাহ হাফেজ।